জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫:৫। আর গত কয়েকদিন ধরেই সংসদে বিশেষ অধিবেশন অপারেশন সিঁদুর নিয়ে, তার জন্য তৃণমূল কংগ্রেস একটা চাপানুতর চলছে, একটা চাপ বাড়িয়ে যাচ্ছে। এর আগে তৃণমূলের সাংসদদের একটা বৈঠক হয়, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত লিখিত আকারে পাঠিয়ে দেওয়া হয় এবং এই বিশেষ সংসদীয় অধিবেশন নিয়ে বিরোধীরাও কোথাও গিয়ে একটা এককাট্টা হচ্ছে এবং এই বিশেষ সংসদীয় যে অধিবেশন হবে তাতে বিরোধীদের তরফ থেকেও বেশ কিছু প্রশ্ন রাখা হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে। সেটা কোথাও গিয়ে সরকারের হয়তো অস্বস্তি হতেও পারে, কিন্তু এই বিশেষ সংসদীয় অধিবেশনে বিরোধীরা ঠিক কী চাইছে, কি প্রশ্নের উত্তর খুঁজছে, যেখানে বলা হচ্ছে অন্যান্যরা জানার আগে দেশ আগে জানুক, সেই বিষয়টা আমরা খোঁজ করার চেষ্টা করব। তবে তার আগে কাকলি ঘোষ দস্তিদার এই বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি নিয়ে ঠিক কি বলেছেন একবার আপনাদের শুরুতেই শোনাই। বর্ষার সময়কার মনসুন সেশন হয়, সেটা কিন্তু গত 3 বছর ধরে জুলাই মাসেই হচ্ছে। এতদিন অলরেডি হয়ে গেছে। জুলাই মাস অবধি অপেক্ষা করলে কিন্তু আমরা এটা সঠিক পদক্ষেপ নিচ্ছি না বলে আমরা মনে করি যে দেশবাসীর এটা জানার অধিকার আছে এবং সেটা ইমিডিয়েটলি জানার অধিকার আছে। তাই যারা বাইরে গেছেন বিদেশে দেশের কথা তুলে ধরতে, আলোচনা করতে, তারা ফিরে আসলেই এই মাসে জুন মাসেই একটি বিশেষ অধিবেশন ডেকে এটা নিয়ে আলোচনা করাটাই আমরা মনে করছি উচিত। এই মাসেই বিশেষ অধিবেশনের দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এরকম যেরকম বললাম যে কোথাও গিয়ে বিরোধীরাও এককাট্টা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও যারা রয়েছেন একটা আলাপ করে দিই। আমাদের সঙ্গে বিজেপির শর্মিষ্ঠা ভট্টাচার্য রয়েছেন, আমাদের সঙ্গে কংগ্রেসের লিপিকা ঘোষ থাকবেন এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের কৃষাণু মিত্র। আমি কৃষ্ণদার কাছেই শুরুতে আসি। কৃষ্ণদার যে প্রশ্নটা শুরুতেই রাখছিলাম, যে বিশেষ সংসদীয় অধিবেশন অপারেশন সিঁদুরের পর ঠিক কি জানতে চাইছেন আপনারা? এটা আলাদা করে তো কিছু জানার ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে এত বড় একটা কর্মকাণ্ড। আমি একটু আটকাচ্ছি কৃষ্ণদা, আমি প্রশ্নটা এই জন্যই করলাম কারণ একটা শুরুতে বলা হয়েছিল বাকিরা জানার আগে গোটা দেশ জানুক। বিষয়টা হচ্ছে যে এটা তো কোনোটাই নতুন কিছু নয়। 1962 সালের যুদ্ধের পরও এইভাবে খতিয়ান তৎকালীন সরকারকে দিতে হয়েছিল। 1965 সালের পরও পার্লামেন্টে তো সরকার পক্ষ বিরোধী পক্ষকে খতিয়ান দিয়েছিল। এই মাধ্যমেই তো দেশ জানবে। 71-এও তাই হয়েছিল। তখনও এই বিদেশে ডেলিগেশন পাঠানো, বিরোধী দলের প্রতিনিধিদের পাঠানো, এই জিনিসগুলো হয়েছিল। আমাদের 94 সালে নরসিংহ রায়ের সময়ও হয়েছিল। তো সুতরাং এইগুলো কোনোটাই নতুন কিছু নয়, এইগুলো প্রথা চলে আসছে। তো আমরা তো জানতে চাই যে যেরকম আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই এক আছি, সরকার যা দিশা দিকে আমাদের নিয়ে যাচ্ছেন আমরা তার সাথেই আছি, কিন্তু দেশের বিষয়টা তো আমাদের জানতে হবে। কারণ কি বলা হচ্ছে এইবার এটা তো প্রথম নয়, আমাদেরকে ডিমনিটাইজেশন থেকে বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ ডিমনিটাইজেশনে শেষ হয়ে যাবে। এটা তো আমাদের দাবি নয়, এটা তো প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন। বিজেপি তারপরে ঢাক পিটিয়ে সারা দেশে প্রচার করেছিল, তা তো হলো না। তো আমার নেত্রী সেদিন বলেছিল ডিমনিটাইজেশনটা একটা স্ক্যাম। এখন তো প্রমাণিত হচ্ছে যে ডিমনিটাইজেশনে কিচ্ছু হয়নি, স্ক্যামই ছিল। না আমাদের কোনো রাজস্বে বৃদ্ধি হয়েছে, না সন্ত্রাসবাদ মিটেছে, কিছুই হয়নি। তো সুতরাং এখন এই জিনিসগুলো তো খতিয়ান দিতে হবে। পার্লামেন্টে সরকার পক্ষ আনসারেবল। তোমরা কি কোনো রকম কোনো সন্দেহ প্রকাশ করছো যা বলা হয়েছে? সন্দেহ তো বিষয় নয়, বিষয় ডিমনিটাইজেশন প্রসঙ্গ তুলে একটা সন্দেহ তৈরি করলে। আমি ওটা দিয়ে শুরু করলাম। ডিমনিটাইজেশনে সন্ত্রাসবাদ কে তুলেছিল? আমরা তো তুলিনি। ডিমনিটাইজেশন করলে সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে দাবিটা তো প্রধানমন্ত্রীর ছিল, বিজেপির ছিল। তারপরে এইভাবে জিএসটি হলো, তারপরে আমরা দেখলাম উড়িতে আক্রমণ হলো, পাঠানকোটে আক্রমণ হলো। পাঠানকোটে অভূতপূর্ব একটা ডিসিশন কেন্দ্র সরকার নিল, যা আজ অবধি স্বাধীন ভারতবর্ষে কখনো কোনো সরকার নেয়নি। সেটা হলো পাকিস্তানের প্রতিনিধি দল, পাকিস্তানের ইনভেস্টিগেটিং টিম, যার মধ্যে আইএসআইয়ের সম্ভবত লোকজনও ছিল, তাদেরকে ভারতের এয়ারবেস, ভারতের সামরিক এয়ারবেসের অ্যাক্সেস দেওয়া হলো তদন্তের নাম করে, যে পাকিস্তানও তদন্ত করবে। কী লাভ হলো? প্রধানমন্ত্রী তো নিজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাকিদের নিয়ে অযাচিতভাবে বিনা আগে জানিয়ে লাহোরে গিয়েছিলেন। তো
নওয়াজ শরীফ তৎকালীন পাকিস্তানের প্রাইম মিনিস্টারের বাড়িতে গেছিলেন তো ওনার এক আত্মীয়ার বিয়েতে। তো এই জিনিসগুলো তো আমরা দেখি, তাই তো কিছু হয়নি। আমরা এইভাবে পুলওয়ামা দেখেছি, 300 কিলো RDX এর খতিয়ান এখনো পাইনি। আচ্ছা, উত্তর নেই শর্মিষ্ঠাদি। ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী বাততায়ীদের দ্বারা তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা অত্যন্ত আতঙ্কিত তখন থেকেই যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমাদের দেশে নেই। তারপরে কিন্তু একের পর এক চলছে সন্ত্রাসবাদী হানা, ধর্মের নামে ধর্মকে ঢাল করে কিন্তু চলছে। বালাকোট যখন স্ট্রাইক হয়েছিল তখনও প্রশ্ন তোলা হয়েছিল কজন মারা গেছে, একজন মারা গেছে, কেউ বলছে 200 মারা গেছে, কেউ বলছে কিছু হয়নি। যখন সার্জিক্যাল স্ট্রাইক তখনও সেম প্রশ্ন হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। কিন্তু বর্তমানে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সমস্ত 3 বাহিনী প্রধানের উপর পূর্ণ স্বাধীনতা দিয়ে যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদকে নির্মূল করবার জন্য যে পদক্ষেপ নিয়েছে, একদম ঘাঁটি বেছে বেছে যেভাবে সন্ত্রাসবাদকে নির্মূল করবার জন্য তাদেরকে ঘাঁটিকে তারা ধ্বংস করা হয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সবার সামনে কিন্তু একদম ফ্ল্যাশ করা হয়েছে। 3 বাহিনীর প্রধান তারা প্রেস মিট করেছেন, এবং এখন আমরা দেখছি রোজই প্রায় একটা করে ভিডিও প্রকাশ হচ্ছে সাধারণ মানুষের সামনে, যাতে কারোর মনে প্রশ্ন না থাকে। ভারতবর্ষ তো বটে, ভারতবর্ষের বাইরেও যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে যে আমরা সাধারণ মানুষকে হত্যা করিনি, আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি। আজকে বিরোধীদের কিছু বলার নেই, তার কারণ যেভাবে সমস্ত ভারতবর্ষের, হ্যাঁ এটা ঠিক, ডান বাম মধ্যপন্থা সমস্ত মানুষ এক হয়ে কিন্তু সমর্থন করে এই লড়াইটা হয়েছে। এখন যেভাবে সাফল্য এসছে, আচ্ছা একটু শর্মিষ্ঠাদি আটকাতে হচ্ছে। ভবানীপুরের শীতলা মন্দিরে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখেন, একবার শোনাই। করেন, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন, মা সকলকে ঠান্ডা রাখেন, শান্ত রাখেন, সুস্থ রাখেন, শান্তির বার্তা বহন করেন। তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয়। আমাদের বাংলার একটা বিশেষ গুণ, সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বসমন্বয়, এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে। অর্থাৎ ধরুন কায়স্থদের মধ্যেও অনেক কায়স্থ পদবী আছে, ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে, তেমনি নমশূদ্রের মধ্যেও অনেক নমশূদ্র ভাই বোনেরা আছেন, আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন, কেউ মুন্ডা তো কেউ লোহার, কেউ হাজদা তো কেউ মুর্মু, নানা রকম বিভিন্ন। মানে আমাদের দেশটা এরকমই, এক একটা রাজ্যের এক এক রকম ভাষা। আর আমাদের বাংলাতেও মনে রাখবেন, কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি, সারা বাংলায় নিশ্চয়ই সে ভাষায় কথা বলি। উদ্ঘাটিত হচ্ছে আমাদের প্রিয় দিদি, আমরা এবং এই পুজোর সঙ্গে তার একটা সবই আমাদের পার্বণের মধ্যেই পড়ে, উৎসবের মধ্যেই পড়ে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। তাই মা শীতলার এই পুজোকে কেন্দ্র করে এই পাড়া ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে মহিলারা দুর্গাপুজোও করেন, পাশে আমি আসি, প্রাণবন্ত হয়ে ওঠেন, পল্লবিত হয়ে ওঠেন, সুশোভিত হয়ে ওঠেন, কুসুমিত হয়ে ওঠেন, সঞ্জীবিত হয়ে ওঠেন, জাগরিত হয়ে ওঠেন। এবং সবাই, অনেকে আবার শীতলা পুজো, যেমন ছট পুজোয় ডন্ডি কাটে, শীতলা পুজোতেও অনেকে আবার অনেক প্রোগ্রামের মতোই, অনেক পুজোর মতোই বলছে 2500 লোক ডন্ডি কাটে এখানে। সব ধর্মে কিছু না কিছু আছে, আচার আচরণ তারা নিজস্বতা দিয়ে নিজের মতো করে পালন করে।
আলোচনা আমি আবার ফিরে আসবো। শর্মিষ্ঠাদিকে আটকেছিলাম। শর্মিষ্ঠাদি, আমার সময় অনেকটা চলে গেছে, খুব সংক্ষেপে সবাই। না আমার শুধু একটা লাস্টে একটাই প্রশ্ন, যে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু পশ্চিমবাংলার বিরোধীরা, আমরা প্রধান বিরোধী দল, আমরাও জানতে চাই যে মুর্শিদাবাদে যে হত্যা লীলাটা হলো, হিন্দুদের যে হত্যা করা হলো, ওটা কারা করলো, তাদের কজন ধরা পড়লো, পুলিশের গাড়িতে যারা অগ্নিসংযোগ করলো তাদের মধ্যে কজন ধরা পড়লো, পুলিশকে যারা মারলো কজন ধরা পড়লো। কাকদ্বীপে গত পরশুদিন দেখলাম একজন দুষ্কৃতীকে ধরতে গিয়ে তৃণমূলের লোকেরা তাকে বাধা দিয়েছে, দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এটা কেন হলো? আমরাও তো জানতে চাই যে পশ্চিমবাংলায় এই দুর্নীতি রাজের যে দৌরাত্ম্য, এটা কতদিন এবং কেন, যার থেকে শাসক দলের বিধায়ক কাউন্সিলররাও রেহাই পাচ্ছেন না, তাহলে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আচ্ছা, আমি কৃষ্ণদার কাছ থেকে উত্তর নেব। আমি লিপিকাদের কাছে, লিপিকাদি, কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হলো যখন রাহুল গান্ধী যখন এরকম মন্তব্য সামনে এলো যে আমাদের দেশের কতগুলো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে আসিম মুনিরের ছবি একসাথে দিয়ে রাহুল গান্ধী দেশদ্রোহী এরকমভাবে একটা পোট্রে করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সংসদের বিশেষ অধিবেশনে আপনারাও একই দাবি করছেন যে আলাদা করা হোক। এখানে কি সেই কোনো রকম কোনো প্রশ্ন আবার উঠে আসতে পারে? কারণ অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগ তোলা শুরু করেছিল কংগ্রেসই কিন্তু প্রথমে। না, আমরা না খুব ভয়ঙ্কর একটা জায়গায় ভাবনায় রয়েছি, কারণ আমরা দেখলাম প্রথমত মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী তিনি বিজয় শাহ তিনি বলে দিলেন ঝট করে যে আমরা জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের বোনকে পাঠিয়েছি, তিনি দেখবেন এটা। এই যে বক্তব্য, মানে এই যে দায় ঝেড়ে ফেলা, তারপরে আবার এই 2-3 দিন আগে হরিয়ানার একজন বিধায়ক বিজেপির রামচন্দ্র জাংরা, তাকে দেখলাম তিনি বললেন যে সমস্ত মহিলারা গেছেন, যাদের মাথার সিঁদুর মুছে গেছে, তারা আর একটু বীরঙ্গনা হলে পারতেন, তারা কেন নিয়ে যাননি, ট্রেনিং নিয়ে যাননি, প্রশিক্ষণ নিয়ে যাননি। এই যে মন্তব্যগুলো, এইগুলো কিন্তু খুব মারাত্মক মন্তব্য। তার মানে বিজেপি কি চাইছে? দায় ছেড়ে ফেলতে চাইছে যে এই যে 26 জন মারা গেছে তার দায় আমাদের নয়, কারণ তাদের মন্ত্রী, তাদের বিধায়ক এই ধরনের মানে একেবারে অবিমিশ্রকারী মন্তব্য করছেন, যে মন্তব্যের মানে কোনো বুদ্ধি সম্পন্ন মানুষ বোধহয় এই ধরনের মন্তব্য করতে পারেন না। তা তারা যখন এই ধরনের মন্তব্য করছেন, আমরা আতঙ্কে রয়েছি, আমরা জানতে চাইছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি, একটা বৈঠক হোক, সেখানে প্রধানমন্ত্রী খুলে বলুন তিনি কি চাইছেন, তিনি কি সত্যি প্রত্যাঘাত করবেন, তিনি কি সত্যি পাকিস্তানের এই যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রত্যাঘাত করবেন, নাকি এইরকম সাংবাদিক সম্মেলনগুলো আপনারা দেখেননি? আপনি দেখেননি? ওই সাংবাদিক সম্মেলনে বক্তব্য নিয়ে বলতেছেন ওটা আমরা সমর্থন করি না, ওটা আমরা এখানে বসে বলছি আমরা সমর্থন করি না, আমি প্রতিবাদ করছি এখানে বসে। তাহলে এইটা প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না, এটা হতে পারে না বক্তব্য। উনি বলছেন আমার গায়ে বলছে 93,000 পাকিস্তান সৈন্যকে যারা বছরের পর বছর খাইয়ে পরিয়ে ফেরত পাঠাতে পারে, যারা লাহোর পর্যন্ত গিয়ে জীবনে দখল করতে পারে না। লিপিকাদি বোধহয় শেষে একটা জিনিস বলার চেষ্টা করছিলেন যে সিজফায়ার কেন হলো, ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে করতে গেলেন, এই প্রশ্নটাও বোধহয় উঠবে। কিন্তু আমি আবারও কৃষ্ণদার কাছে আসবো। কৃষ্ণদা, এই যে বিশেষ অধিবেশনের কথা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন কয়েকদিন আগে, সেখানে যেটা শর্মিষ্ঠাদিও বললেন, শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছিলেন যে তাহলে মুর্শিদাবাদ নিয়ে কেন বিশেষ অধিবেশন বিধানসভা হবে না। তারা কি অ্যাপ্লাই করেছেন? তারা যদি করেন সেটা স্পিকার বিবেচনা করবে। আমাদেরও তো দাবি আছে, আমরা তো খারিজও করিনি, এটা রাজনৈতিক বিষয়। আর এখানে যেই কথাগুলো উঠে এলো এগুলো তো প্রাসঙ্গিক কথা। বিজেপি যেই কথাগুলো বলছে এটা তো পার্টিগত একটা দাবি, কিন্তু সরকার তো কোনো দলের দাবির ভিত্তিতে চলতে পারে না, বা মিডিয়াতে কোন ভিডিও প্রকাশ হলে আপনি না জানলে কি করে হবে। এখন বিষয়টা হলো যে কোনো ভিডিও প্রকাশ হলে মিডিয়াতে সেটার কোনো সরকারি স্বীকৃতি হয় না, এটা দেশের সরকার ওন করছে কিনা সেটা পার্লামেন্টে তারা বলবেন। আমরা এই বিভিন্ন মিডিয়াতে দেখেছিলাম নাকি ভারতের সেনাবাহিনী করাচি পোর্ট খতম করে দিয়েছে, লাহোর দখল করে নিয়েছে, এটাও তো 8 তারিখ 9 তারিখ রাত্রেবেলা আমরা এটা শুনেছিলাম। সেগুলো তো পরের দিন মিথ্যা প্রমাণিত হলো এবং তারা ক্ষমা প্রার্থনা করলেন।
তো তাহলে সত্যিটা কি সেটা তো দেশের সরকার বলবে। আমরা তো কোনো প্রাইভেট মিডিয়া হাউসকে বিশ্বাস করি না, তার প্রকাশিত ভিডিওর কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে। আর আজকে বলুন না, ফরেন মিনিস্টারকে তো আমরা তোমাদের পর্দাতে বলতে শুনলাম যে তিনি নাকি পাকিস্তানকে আগে জানিয়ে দিয়েছিলেন যে এই স্ট্রাইকটা হবে। তো যেই পাকিস্তান সরকারকে আমরা বিশ্বাস করি না, যাকে জঙ্গিদের সাথে মদতদাতা হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা বলছি সেই সরকার সন্ত্রাসবাদীদের মদতদাতা, তাহলে সেই সরকারকে আমরা জানিয়ে দিলাম যে আমরা জঙ্গি ঘাঁটি নষ্ট করছি। এবং তারপরে আমেরিকার রোল বারবার 370 যখন তুলে নেওয়া হয় তখন আমাদের অমিত শাহ বলেছিলেন 60 প্রজন্মের জন্য জঙ্গিবাদকে কাশ্মীরের মাটি থেকে তারা মুছে ফেলেছে। তো তারপরে যখন এটা হচ্ছে, তার কিছুদিন পরে যেটা লিপিকাদি বলল যে সেখানকার যারা এই হত্যালীলা ঘটিয়েছে, তাদের সম্মুখে যারা বুক চিতিয়ে রক্ত দিয়েছেন, সেই সাধারণ ভারতীয় নাগরিকদের সাথে যারা স্ত্রী ছিলেন তাদেরকে বীরাঙ্গনা হতে বলছেন। কিন্তু তার 3 দিন পরে অমিত শাহ গেছিলেন 66টি কনভয়ের গাড়ি নিয়ে। অমিত শাহর জন্য প্রোটেকশন থাকবে, তার জন্য করদাতাদের টাকা দিয়ে বিজেপির নেতারা, চুনোপুটি থেকে রাঘব বোয়াল নেতারা, তারা সিকিউরিটি গার্ড পাবে, তারা কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন পাবে, আর দেশের নাগরিকদের নিজের সিকিউরিটি দেখে নিতে হবে। শুনুন, আজকে মিডিয়া বলেছে, আজকে সেনাবাহিনীর প্রধানরা যখন মিডিয়া বাইট দিচ্ছিলেন, তারা কি বলেছিলেন ওই কথাগুলো? তা তো বলেননি। তা মিডিয়া কি বলছে সেই দায় আপনি চাপাতে পারেন না। 1 নম্বর, পশ্চিমবাংলার বিধানসভায় বিরোধী দলের নেতা বারবার আরজি কর নিয়ে, মুর্শিদাবাদ নিয়ে, চাকরি প্রার্থীদের দাবি নিয়ে বারবার মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করাচ্ছেন। একবারও কি হয়েছে? উল্টে তাদেরকে শোকজ করা হয়, তাদেরকে বার করে দেওয়া হয় বিধানসভা থেকে। বিরোধী দলের নেতাকে যাতে বিধানসভায় আলোচনা না হয় তার জন্য বলতে পারেন বিধানসভাতে কথা বলেছেন আপনি, নিজে মেনে নিলেন তো। আমরা পার্লামেন্টে বলতে চাইছি, কথা আমরা পার্লামেন্টে আর বাবা সেটা বলবেন শুধু বিধান আর আমাদের বার করে দেবেন না। আপনারা চাইলে আপনারা তো পার্লামেন্টে। আচ্ছা, লিপিকাদি কিছু বলছিলেন। আমরা সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল যে রয়েছে তারা প্রশ্ন করবে, তাদের কাছে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, ক্লিয়ারলি বোঝাতে হবে এটা প্রধানমন্ত্রীর দায়, এটা মন্ত্রিসভার দায়। আর দ্বিতীয়ত, আমরা এই গণতন্ত্র মানুষের দ্বারা প্রতিষ্ঠিত গণতন্ত্র, মানুষ ভোট দিয়ে এনেছে, সেই জন্য মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। মানুষকে কি করে একজন মন্ত্রী, একজন বিধায়ক সে বলতে পারে যে যারা মানুষকে সুরক্ষিত দেওয়ার জন্যই তো 140 কোটি ভারতবাসীর দাবিকে উপেক্ষা করতে পারেনি। কি করে কথাগুলো বলছে? শান্তি চাই। আমরা কেউ যুদ্ধে যাইনি, এখানে বসে কেন হলো সিজফায়ার, কেন হলো না, আচ্ছা, অপমান করছেন লিপিকাদি সেনাবাহিনীকে? হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনী একজনের বক্তব্য নিয়ে বলছেন আপনি তো টোটাল ভারতীয় বলে এই কথাকে অপমান করছেন। প্রধানমন্ত্রীর সাহস হলো না কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাহস হলো না কেন ট্রাম্পের মুখের উপর জবাব দিতে, যে আপনি কি করে বলেন আমার দেশের সাহসিকতা নিয়ে কংগ্রেস প্রশ্ন না তুললে ভালো হয়। সৈন্যকে খাইয়ে পড়ি যখন ফেরত পাঠানো আজকে পাকিস্তান দ্বিখণ্ডিত করে বাংলাদেশ করে তারপরে আচ্ছা,
আবার আমার কাছে আর 2 মিনিট সময় আছে, খুব সংক্ষেপে আমি দুটো পয়েন্ট হয়তো এই বিষয়ে উঠতে পারে যদি স্পেশাল সেশন যদি হয়। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে এটাই সময় পিওকে নিয়ে নেওয়ার, এবং আরেকটা বড় প্রশ্ন, আচমকা সিজ ফায়ার কেন, এবং তার আগে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করলেন কেন? এই দুটো প্রশ্ন কিন্তু উঠতে পারে শর্মিষ্ঠাদি। ডোনাল্ড ট্রাম্প কি বললেন, কেন বললেন, হয়তো গায়ে না মানে না আপনি মোড়ল, তার কারণ হচ্ছে মোদিজি তার কথার উত্তর দিয়েছেন, মোদিজি পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের একদম মোদিজি দিয়েছেন, মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন, একদম বাজে কথা বলছেন না, জয়শঙ্কর বলেছে আমেরিকা মধ্যস্থতা করেছে, আমরা শুনেছি বলে বলছি কে ট্রাম্পের পায়ে ধরতে পারে, মোদিজি পায়ে ধরেনি, এটা আপনারা ভুল কথা বলছেন, মিডিয়া ট্রায়াল করছেন আপনারা, এখানে বিদেশ মন্ত্রী কেন বললো, বিদেশ মন্ত্রী কেন বললো, কেন সিজফায়ার হলো সেটা একমাত্র বাহিনীর প্রধানরাই বলতে পারবে, এটা কিন্তু আমরা বলতে পারি না, এটা আমরা বলতে পারি না। আমার সময় প্রায় শেষ। যুদ্ধে আমাদের আপার হ্যান্ড ছিল, কেন সিজফায়ার করে আর্মির হাত টেনে নেওয়া হলো? এখানে বসে বলছেন না গায়ে মানে না আপনি মোড়ল, আপনার আমরা চাইছি মোদিজি বা জয়শঙ্কর এই কথাটা বলুক যে আপনি গায়ে মানে না আপনি মোড়ল। মোদিজি পরিষ্কার বলেছে যে আমরা সন্ত্রাসবাদী দমনে বিহারে গিয়ে সভা করছিলেন, নিরপেক্ষের মধ্যস্থতা আমরা পছন্দ করি না, পরিষ্কার বলেছে সর্বদলীয় বৈঠকে আসেননি, বিহারে আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। শর্মিষ্ঠাদি, লিপিকাদি, কৃষ্ণদা, তিনজনকেই অনেক ধন্যবাদ। বিশেষ অধিবেশন ডাকা হয় কিনা, কবে দেখা হয়, কোন কোন অপ্রিয় প্রশ্নের মুখে সরকারকে পড়তে হয় সেদিকে নজর থাকবে, তবে অবশ্যই নজর থাকবে আগামীকাল প্রধানমন্ত্রী রাজ্যে এসে কি বার্তা দেন। ফিরাসি বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।